আমি রিক তালুকদার সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এবং নিজ ইচ্ছায় ঘোষণা করছি, আমার মৃত্যুর পর আমার দুইটা কোম্পানি, এক আরকে ইন্টারন্যাশনাল কোম্পানি, দুই চৌধুরী অফ ইন্ডাস্ট্রিজ এবং আমার নিজস্ব ক্রয়কৃত চট্টগ্রামে মোট 60খানি জমি, আমার আপন মা ইস্তিয়া তালুকদার থেকে পাওয়া আমেরিকায় 4খানি জমি, এই সমস্ত কিছু আমার মৃত্যুর পর আমার একমাত্র মেয়ে তেজু তালুকদার উত্তরাধিকারী সূত্রে পাবে। তবে এই সম্পদের 25% ভাগ পাবে তেজু তালুকদারের স্বামী, যে সময়ে সে বিবাহিত থাকে। শর্তবাদী এক, তেজু তালুকদারের যতদিন 18 বছর পূর্ণ না হবে ততদিন এই সমস্ত সম্পত্তি দায়িত্ব থাকবে স্টাসের হাতে। দুই, যদি 18 বছর পূর্ণ হওয়ার আগে তেজু তালুকদারের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, অর্থাৎ মৃত্যু বা স্থায়ী অক্ষমতা, তবে সমস্ত সম্পত্তি চলে যাবে সরকারি স্টাসের মালিকানায়। বিশেষ উল্লেখ, চট্টগ্রামের পতঙ্গ হাটঘর শহরে শাহেজ মসজিদের পাশে অবস্থিত তেজ মন্দির নামে বাড়িটি সম্পূর্ণভাবে আমার মেয়ে তেজু তালুকদারের নামে থাকবে। এই বাড়িটির উপর তার স্বামীর কোনো অধিকার বা অংশীদারি পাবে না। তেজ মন্দির হবে তেজু তালুকদারের একক নিজস্ব সম্পত্তি। উকিল আজিজ সব পড়া শেষ করে থামল। সবাই অবাক চোখে একে অপরের দিকে তাকিয়ে আছে। চট্টগ্রাম তেজ মঞ্জিল নামে পরিচিত বাড়িটি আসলে তেজুর নামে, এ কথা কেউ জানতো না আগে। এরপর উকিল আজিজ আরেকটি কাগজ হাতে নিল। এবার সেটা ছিল আমজাদ তালুকদার, অর্থাৎ তেজুর দাদার লেখা উইল। উকিল আজিজ জুড়ে জুড়ে আবারও পড়তে শুরু করলো। উইল নাম্বার 2, আমজাদ তালুকদারের উইল। আমি আমজাদ তালুকদার নিজ ইচ্ছায় সজ্ঞানে ঘোষণা করছি, আমার মৃত্যুর পর আমার নামে তালুকদার বাড়ি এবং আমার নিজস্ব আমজাদ কোম্পানি, আমার সব জায়গা সম্পত্তি 4 ভাগে বিভক্ত হবে। এক ভাগ পাবে আমার স্ত্রী কাশফিয়া চৌধুরী। 2, 1 ভাগ পাবে অরণ্য তালুকদার। 3, 1 ভাগ পাবে অভ্র তালুকদার। 4, 1 ভাগ পাবে তেজু তালুকদার, আমার নাতনি। তার কারণ একটাই, আমার ছেলে রিক তালুকদার বেঁচে নেই। তার উত্তরাধিকার সূত্রে তার ভাগ পাবে তেজু তালুকদার। শর্ত, আমার মৃত্যুর পর তারা যার যার অংশ নিজের নামে বুঝে নিতে পারবে। পড়া শেষ করে উকিল আজিজ থামে। রিকের উইলটা 12 বছর ধরে খুব সাবধানে আমানত হিসেবে নিজের কাছে রেখেছে। তার সাথে আমজাদ তালুকদারের উইলটাও 9 বছর ধরে রেখেছে, শুধুমাত্র তেজুর 18 বছর পূর্ণ হওয়ার জন্য। আজ সে মুক্তি। বাড়ির সবাই মুখ থমথমে, তারা এই সব সম্পর্কে আগে থেকে অবগত ছিল, কিন্তু চট্টগ্রাম তেজ মঞ্জিল রিক গড়ে তুলেছে তা কেউ জানতো না, তাও আবার সেটা তেজুর নামে। সব শুনে তেজু হতবাক। হ্যাঁ, সে 3 বছর আগে থেকে জানতো তার 18 বছর পর বাবার সব সম্পত্তি তার নামে হবে। এই আশাতেই নিজের একটু একটু করে গড়ে তুলেছে অত্যাচার, অপমান সব সহ্য করে। নিজের বাড়ি থেকে কেন সে যাবে? নিজের বাড়ি থেকেই নিজের উদ্দেশ্য সফল হবে। কিন্তু আব্বু এত সম্পত্তি আছে সে জানতো না। তার উপর আগে ঘরের দাদি নিজের সব সম্পত্তি বাবার নামে দিয়েছে, এটাও জানতো না। তার মাঝে বেশি অবাক হচ্ছে তার স্বামীও সেই সম্পত্তি 25% ভাগ পাবে। কই, এটা তো ডায়েরিতে ছিল না, হয়তো আব্বু লেখার সময় পায়নি, আজ প্রথম জানলো। মামুনি, এখনো একটাই সাইন করে দাও। উকিলের কথায় তেজু কপাল কুঁচকে তাকায়। কিসের কাগজে সই করবে? তবুও মনটার উপর তার বিশ্বাস আছে। দাদা আর বাবার একমাত্র বিশ্বস্ত উকিল কাগজগুলো হাতে নেয়, পড়তে শুরু করে। 3টা চুক্তিপত্র, 2টো পড়ে 3য়টা না পড়ে সই করে দেয়। তেজুকে সই করতে দেখে রিহান ঠোঁট টিপে হাসে। উকিলের ভয়ে ঘেমে যায়। রিহানের দিকে একবার তাকাতেই রিহান ঠোঁট চুকা করে চুমু দেয় আকাশে। ভয় পেয়ে উকিল দৃষ্টি ফিরিয়ে নেয়। সব শেষ হতেই উকিল বলে ওঠে, মামুনি, আশা করি সব বুঝে নিয়েছো। পাবে তো সামলাতে? ও ছোট মানুষ, এসবের কিছু বোঝে না। আমরা যেভাবে সামলিয়েছি সেইভাবে সামলাবো, তাই না তেজু মামুনি? তেজু তাকায় আব্রাহাম সরকারের দিকে। বাবা পুরনো বন্ধু, 10 বছর পর আজই প্রথম এই বাড়িতে পা রেখেছে। তেজু তাকিয়ে থাকে, মুখটা ভালো করে দেখে না, ভুলতে চায় না এই মুখটা। কটুর কণ্ঠে বলে, আমার জিনিস আমি সামলাতে পারবো। এমনিতে আপনারা না সামলালেও আব্বুর ব্যবসায় একদম ঠিক থাকতো, হয়তো লাভ হতো না, কিন্তু আবারও লোকসানও হতো না। কোম্পানির সব হিসাব আমার হাতে চাই। একটু গড়বড়ে হলেই
দয়া দায় পড়বে আপনার ছোট আব্বু আর বড় আব্বুর উপর। আব্বু, অরণ্য আর আব্রাহাম তিনজন চমকে যায়। তারা জানে কিছুই সরায়নি তারা, কিন্তু আব্রাহাম জানে। সে কোটি কোটি টাকা সরিয়ে নিঃশব্দে, কপালে ঘাম টপটপ করে। তেজু, তুমি পারবে না। আমরা যেভাবে চালিয়েছি সেইভাবে চলুক, তুমি একটু বড় হও। তেজু তাকায় বড় আব্বুর দিকে, মুখের উপর কিছু না বললেও চোখের দৃষ্টিতে যথেষ্ট জবাব দেয়। রিহান হেসে বলে, টেনশন কিসের বাবা? তেজু, হাজবেন্ড তো আছেই। মানে আমি আছি তো, তোমার মেয়ের জামাই। জামাই মাই ফুট। আপনাকে আমি জীবনে মেনে নেব না, অধিকার দেখাবো না। মনে আছে সে চুক্তির কথা? এখন 18 বছর হয়ে গেছে। আমি চাইলে আজই ডিভোর্স দিতে পারি। তেজু কণ্ঠ ক্রোধ, এমন প্রতিবাদে সবাই স্তব্ধ। যে মেয়েটি এতদিন মুখ খুলতো না, আজ সে ঝড়ের মতো কথা বলছে। রিহান সাথে উঁচু গলার কথা বলতেই রুহি ছুটে এসে তেজুর চুলের মুঠি ধরতে যায়, কিন্তু তেজুর শক্ত হাত তার কাঞ্চিত চেপে ধরে। এই ভুল দ্বিতীয়বার করবেন না বড় মা। হাত আমিও তুলতে জানি। সম্মান একবার, আজ দেখাচ্ছি, দ্বিতীয়বার আর দেখাবো না বলে হাত ঝাঁকি মেরে ছাড়িয়ে দেয়। সবাই স্তর হয়ে যায়। রিহান মৃদু হাসছে, চোখ শান্তি। 10 বছরের পরিশ্রম সফল। উকিলের কাছ থেকে কাগজগুলো নিয়ে নেয় রিহান। তেজু সব পড়ার পৃষ্ঠার নিচে নিজেও সই করে। তারপর হঠাৎ তেজুর সামনে গিয়ে সবার সামনে কপালে জোর করে চুমু খায়। তেজু ধাক্কা মেরে সরে যায়, কিন্তু পরে না রিহানের শক্তি থেকে। রিহান কপালে আসলে জানি ঘষে বলে, আগে না পরে যে ম্যারিজ অ্যানিভার্সারি রেজিস্ট্রেশন পেপার ছিল, ঠকেছিস আবারও। অনেক তো বলেছিস মুখে কবুল বলে বিয়ে হয়েছে, মুখে ডিভোর্স দিবি। দেখিস কিভাবে দিস। এই জীবনে আমার থেকে মুক্তি নেই তোর। রাগে ফেটে পরে তেজু ক্রুদ্ধ হয়ে রিহানের হাত থেকে কাগজটা নিতে চায়, কিন্তু পারে না। রিহান মুখের সামনে কাগজটা ধরে। নিচের পাতাটা পড়িস নি? উকিল মামাকে বিশ্বাস করেছিলি, সেই বিশ্বাসই তোকে আজ ধ্বংস করলো। তেজুর চোখ লাল হয়ে যায়। উকিলকে দিয়ে তাকাতেই বৃদ্ধ লোকটা কেঁপে ওঠে, কাঁদতে শুরু করে। তেজু মামনি, আমাকে মাফ করে দাও। রিহান আমার নাতিকে আটকে রেখেছে। আমি এমন না করলে ও তাকে মেরে ফেলতো। তেজু স্তব্ধ, কিছু বলার শক্তি নেই। এইবার রাগ করে অসহায় চোখে তাকায়। তেজু এমন দৃষ্টি, রিহান রেগে যায়। তেজু মুখ চেপে ধরে বলে, এই দৃষ্টি যেন আর না দেখি। তোকে মানায় না এমন দৃষ্টি। তারপর বাবার দিকে ঘুরে বলে, আব্বু, শেহজাদের সাথে বিয়েটা ক্যান্সেল করো। আমার বউকে অন্য কাউকে দেব না। ভালোভাবে শুনলে ভালো, না শুনলে আঙুল কিভাবে বাঁকাতে হয় আমি জানি। আব্বু রাগে কাঁপে, কিন্তু চুপ থাকে। এইসব পরে দেখা যাবে, আগে পার্টিটা শেষ হোক। 9 তারিখ ভোট। রিহান হেসে বলে, সো হ্যাড ভোট মানুষ বাসায় এসে দেবে, টেনশন নেই। রিহানের কথায় আর জবাব দেয় না। তেজুর উদ্দেশ্যে বলে ওঠে, তেজু, তুমি আর একটু সময় নাও, পড়ালেখা শেষ করো, ততদিন আমরা দেখি। আর তার মাঝে আব্রাহাম বলে, একদম ঠিক বলছো ভাইয়া। তেজু মামনি, তুমি পারবে না, এখন ছোট, তার উপর আমাদেরও বাদ দিয়ে বলছো এত বড় বড় কোম্পানি সামলানো, কিন্তু মুখের কথা নাই। তোমার বিশ্বস্ত মানুষ এখনও পাওয়া মুশকিল। তেজু ঠাট্টা চোখে তাকিয়ে বলে, ভাত ছিটালে কাকের অভাব হয় না। আব্রাহাম লজ্জায় চুপ হয়ে যায়। আব্রাহাম অরণ্যর গায়ে লাগে কথাটা, তবুও কিছু বলে না। আপনারা এতদিন ব্যবসা চালিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ, কিন্তু এখন আর প্রয়োজন নাই। আপনারা যা পরিশ্রম করেছেন তার ফল পুষিয়ে দেওয়া, তবে হিসাব গুণগুণ হলে তার নিজের ব্যবসা থেকে পুষিয়ে দিতে হবে। এই বলে তেজু সোজা উপরে চলে যায়। কাসপিয়া তালুকদার পিছন পিছন যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মেয়েটা কি সেই তেজু? আব্বুর আগে চোখে রিহানের দিকে তাকায়, বুঝতে পারে তেজুর এই শক্ত রূপের পেছনে কোথাও না কোথাও রিহান দায়। নয়তো রিহান হঠাৎ এমন রূপ দেখাচ্ছে কেন? আগে তো তেজুর প্রতি এমন ভালোবাসা প্রকাশ করেনি। সব জানতে হবে। রিহান ব্যস্ত বীরের সঙ্গে কথা বলতে। কিরে, কেমন লাগছে তেজের এমন রূপ? বীর জবাব দেয় না, ঠাট্টা স্বরে উল্টো নিজের প্রশ্ন করে, তোর কেমন লাগছে 10 বছর পর বিদেশ থেকে ফিরে তেজু রানীকে এমন রূপে দেখে? কি আর দুঃখের কথা বলবো ভাই, বিদেশে যাওয়ার সময় দেশে রেখে গিয়েছিলাম শাবানা। ফিরে এসে দেখি রিনা খান। ঠাট্টা স্বরে কথা বলে রিহান বেরিয়ে যায়।